দিতে 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 আমি এক দিনে 3টে করে অডিশন দিয়েছি। হ্যাঁ, এক স্টুডিও থেকে আরেক স্টুডিও দৌড়ে দৌড়ে গিয়ে গিয়ে অডিশন দিয়েছি। ওই স্ত্রীটা তুলছি, একটা স্ত্রী কতটা ভারী, কতটা ভারী। হ্যাঁ, একটা স্ত্রী কিন্তু মানে করা ভারোত্তোলন যারা করে, যে প্রত্যেক গানে যেরকম একটা স্থায়ী রূপ থাকে আর একটা অন্তরা থাকে, প্রত্যেক চরিত্রেরও সেটা আছে। নমস্কার, ওয়েলকাম টু হ্যালো অঞ্জন। কথা দিয়েছিলাম আপনাদের যে অর্ঘদার সঙ্গে সেকেন্ড এপিসোডে আমরা শুরু করব। তো আবার তোমাকে নমস্কার। আচ্ছা অর্ঘদা, তুমি যখন বলছিলে যে তুমি টলিগঞ্জের স্টুডিওতে গেছিলে, অনেক আলো টালো দেখেছিলে, তুমি বুঝতে পেরেছিলে যেখানেই বোধ হয়, আমি তখন বললাম যে অন্ধকারের পরে তুমি আলোর দেখেছিলে, আর সেইটা দেখে তুমি পুলিশ ফাইলের 365 দিনের এই অডিশনের কথা বলছিলে। হ্যাঁ হ্যাঁ, আর তোমার এই কথাটা ভীষণ অনুপ্রেরণাদায়ক, এবং আমাদের দর্শক যদি তোমার এই কথার অর্থটা অনুধাবন করতে পারেন, যে আমি বলেছিলাম তোমাকে অন্ধকারটা দেখেছিলাম, অন্ধকারের মধ্যে তুমি কিন্তু সেটাকে ছাপিয়ে গিয়ে বললে বিয়ন্ড দ্যাট ডার্কনেস টু ফেস এনি লাইট ইউ হ্যাভ টু গো থ্রু দ্য ডার্কনেস। অ্যাবসলিউটলি। অর্ঘদা ভুলে যেও না, তোমার আমার দর্শক জানে না, আমরা বলবো না, তোমার আমার জীবনের একটা কিন্তু খুব কমন ফ্যাক্টর আছে, যেটা আমরা মাঝে মাঝে ডিসকাস করেছি, আজকেও যখন আমরা এপিসোড শুরু করার আগেও ডিসকাস করেছি। তাই তো সেই অন্ধকারের জায়গাতে কিন্তু আমরা দুজনেই আলো দেখেছি বলে আজকে এই জায়গায় একেবারে তাই। তুমি তো যাই হোক, এবার কাজের কথায় কিভাবে শুরু হলো? ওই তখন আমি কি বলবো, উত্তরপাড়ার আমাদের যে বসত বাড়ি, সেখান থেকে রোজ 9:40 একটা ডাউন তারকেশ্বর লোকাল আসতো। তো সেই তারকেশ্বর লোকালটা এখন আরো দূর থেকে আসে, যাই হোক। তো আমি নিয়ম করে 9টা, তখন তো জানতাম না যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার ইন্ডাস্ট্রি বন্ধ থাকে। তো তখন আমি প্রত্যেকটা দিন উইদাউট ফেলিওর, এনি ফেলিওর, আমি 9:40 ওই ট্রেনটা ধরে হাওড়া হয়ে আমি টালিগঞ্জে, কিছুই চিনতাম না, টালিগঞ্জের কিচ্ছু আমার জানা ছিল না, আমি শুধু রাস্তায় রাস্তায় হেঁটে বেরিয়েছি। তাই একেবারে। এবং আমার বলতে কোনো লজ্জা নেই, এটা প্রকৃতভাবে সঠিকভাবে বলা হবে, আমি ফ্যা ফ্যা করে ঘুরে বেরিয়েছি। আমি রাস্তায় হাঁটতে হাঁটতে সব চিনেছি, যে এইটাকে টেকনিশিয়ান স্টুডিও বলে, এটাকে ইন্দ্রপুরী স্টুডিও বলে, টেকনিশিয়ান স্টুডিও থেকে আরো একটু এগিয়ে গেলে NT1 স্টুডিও আছে, NT1 স্টুডিও ইত্যাদি জায়গায় অনেক দিন শুটিং করতে 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 কাজকর্ম যখন বেশ কিছু করতে থাকলাম, আমার বন্ধু বান্ধবরা সবাই বলতে, অন্য অভিনেতারা বলতে শুরু করলো যে দাসানি বলে আরো একটা স্টুডিও হয়েছে, কিন্তু আমার সেই বন্ধুরা কেউই দাসানিটা কোথায় সেটা বলে দেয়নি। এইটা বলতে চাইছি যে আপনাকে আপনার চলার পথটাকে খুঁজে নিতে হবে, একদম আপনাকে আপনার রাস্তা তৈরি করতে হবে। এটা এমন একটা ইন্ডাস্ট্রি, এটা কিন্তু কোনো অসহযোগিতা নয়, আপনাকে ভীষণভাবে আত্মনির্ভর হতে হবে, একদম একেবারে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, নিজেকেই রাস্তায়। আর তখন এই যে সময়ের আমি কথা বলছি 2009 সালে, এই আগের এপিসোডে আমার তোমার সাথে কথা হলো যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব থেকে আমি বহিষ্কৃত হয়ে যাই। তারপরে একান্তই পেটের দায়ে আমি দরজায় দরজায় ঘুরতে আরম্ভ করি, এবং এই যে দরজায় দরজায় ঘুরতে 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 পথ আবিষ্কার করা, তার একটা অন্যরকম আনন্দ আছে, একদম ভীষণভাবে মজা আছে, তার একটা অন্যরকম আনন্দ আছে। আমাকে অমুক বললেন তুমি ওখানে চলে যাও, ওখানে গিয়ে আমি অমুকের নাম বললাম, তার থেকে অনেক বেশি আনন্দের আমি যখন কোনো সহকারী পরিচালক বা কাস্টিং ডিরেক্টর, পরিচালক, প্রোগ্রামারের সঙ্গে দেখা করতাম, আমি বলতাম আমাকে কেউ পাঠাননি, আমি নিজে এসেছি আপনার কাছে। এই বলাটার মধ্যে যিনি যেরকম ভাবে নেবেন, আমাকে অহংকারী মনে হতে পারে, আমাকে ফাঁটবাজ মনে হতে পারে, কিন্তু আমার একটা গর্ব ছিল, আমাকে কেউ পাঠাননি, আমি এসেছি আপনার কাছে। আর একটা কথা বলতে চাই, যে এখন সেই চলটা ভীষণভাবে কমে গিয়েছে, তা হচ্ছে যে সেই সময় ভীষণ অডিশনের চল ছিল। হ্যাঁ, সেই সময় প্রোডাকশন কোম্পানিগুলো তাদের স্টুডিওর মধ্যে ভীষণভাবে অডিশন দিত। এইভাবে অডিশন দিতে 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 আমি এক দিনে 3টে করে অডিশন দিয়েছি। হ্যাঁ, এক স্টুডিও থেকে আরেক স্টুডিও দৌড়ে দৌড়ে গিয়ে গিয়ে অডিশন দিয়েছি। আর সেই সময় ওই অ্যাক্রোপোলিস যে স্টুডিওটা, সেইখানে আমি ভিলাইন স্টুডিওতে, সেখানে পর্যন্ত গিয়েছি, উত্তরপাড়া, এই যেতে যেতে এই পথ চলতে চলতেই সবকিছু আবিষ্কার করেছি। সেখানে পরিচালক অন্ধকারের মধ্যে, সেটের আলো নিভে গিয়েছে, তো সেই সময় উনি ওনার মোবাইল ক্যামেরাতে টর্চ জেলে
আমার অডিশন নিয়েছেন। তিনি তিনি নিজের হাতে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছেন, একটা মনোলগ, হুম হুম এবং বলছেন যে আমি যেন সেটা মুখস্থ করে ওনার ওই টর্চ জ্বালা মোবাইলের সামনে আমি আমি অভিনয় করি বা অডিশনটা দিই। তো অনেক অডিশনের সঙ্গে সঙ্গে আমি সিলেক্টেড হইনি। আবার পরের দিন আবার অডিশনের জন্য আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়তাম, বাড়ি থেকে বেরোনোর যে দায়িত্বটা আমার ছিল, সেইখান থেকে কোন অডিশনে আমাকে ডাকা হচ্ছে না সেটা ভাবার কোনো অবকাশই আমি পাইনি। অডিশনের পর অডিশন, অডিশনের পর অডিশন, অডিশনের পর অডিশন শুধু দিয়ে গিয়েছি, এবং আমি ভীষণ এনজয় করতে শুরু করি এই অডিশন দেওয়াটা। অডিশন দিতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার কম্পিটিটর অনেক ছেলে মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করছে। হুম। আমার আমার ঘাড়ের ওপর এসে পড়ে তারা আমাকে জিজ্ঞেস করছে, ও বাবা তুমি উত্তরপাড়া থেকে এসেছো, তোমার তো অনেকটা সময় লেগেছে, অনেক কষ্ট করে তোমাকে আসতে হচ্ছে। তারপরে আমি যখন মুখস্থ করছি, সে ফস করে ছিনিয়ে আমার হাত থেকে আমার স্ক্রিপ্টটা নিয়ে নিল। তার স্ক্রিপ্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আমার স্ক্রিপ্টটার সঙ্গে তার হুম, হুম, সেটা হুম, কোনো ফটোকপি নয়। কিন্তু আমি কি করতাম, তাই তাই তখন অডিশনের ওই ভেন্যু থেকে, অডিশনের জায়গাটা থেকে বাইরে বেরিয়ে যেতাম, রোদ্দুরে চলে যেতাম, গাছের গাছের তলায় চলে যেতাম, গিয়ে ওখানে মুখস্থ করতাম। তো সুতরাং আমার যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে কোনো কাজকর্ম আমি কিছু করে থাকি, তার একটা বিরাট বড় অবদান রয়েছে। সেই যুগে আমি অন্তর থেকে বিশ্বাস করতাম যে অডিশনই হচ্ছে একমাত্র কাজের সুযোগ পাওয়ার রাস্তা। কেউ যদি বলতো যে অডিশন দিয়ে কিছু হবে না, ভেতর থেকে আগে থেকেই কাউকে সিলেক্ট করে রাখা আছে, আমি একটা কোথাও কোথাও কোনোভাবে অনুভব করতে শুরু করি যে এই কথাটা কিন্তু ঠিক নয়, আমাকে হয়তো বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে। এবং অন্তর থেকে অডিশন দিতে শুরু করেছি। তুমি খুব সুন্দর আমার কথার খেইটা ধরিয়ে দিলে, যে ওই যে ওই যে পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন ফাইল আধারিত যে শর্ট ফিল্ম বা টেলিফিল্মগুলো সেই যুগে হতো, ওনারা বছরে ৩৬৫ দিন অডিশনের অডিশন আয়োজন দিতেন, করতেন, হ্যাঁ। এবং আমি সেই জন্য অডিশন দিতেও যাই একটা কাজের জন্য। পরবর্তী পর্যায়ে আমি সেই কাজটাতেই সিলেক্টেড হই, এবং পুলিশ অফিসারের যেটা লিড ক্যারেক্টার সেটার জন্যই সিলেক্টেড হয়ে গেলাম। তো আমি অডিশনটা খুব ভালোভাবে দিয়েছিলাম, দিয়ে ওনারা খুব স্যাটিসফাইড, এবং ওনারা বললেন যে তো খুব ভালো কথা, তোমাকে নিয়ে কাজ করব ইত্যাদি ব্যাপার। তারপরে আমি সেইটা শুনে বাড়ি চলে আসি। আবার আরেকদিন আমাকে ডেকে বলা হয় যে না, লিড ক্যারেক্টারটা তুমি করছো না, ওই একটা দৃশ্যে কি দুটো দৃশ্যে ৩-৪ জন পুলিশ অফিসার আসছেন এই লিড ক্যারেক্টারের সহযোগী হিসেবে, সেই ৩-৪ জনের মধ্যে একজন তুমি থাকবে। হুম। তো সত্যি কথা বলতে কি, আমার মন খারাপ হয়ে যায়নি। আমি তো তখন জানতামই না লিড ক্যারেক্টারটা কি, আমি তো জানতামই না যে আমি কত বড় স্পেস পেতে পারতাম, আমি জানতামই না কি হারালাম। তাই জন্য সুতরাং তো সেই হারানোর দুঃখটা হ্যাঁ, নেই। যদি তো এই অবশ্য তোমার সঙ্গে এই আজকের এই পডকাস্টের আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, তোমার কথার মধ্যে থেকে এত সুন্দর আধ্যাত্মিক চেতনার কিছু কথাবার্তা বেরিয়ে এলো। তুমি অসাধারণ কিছু কথা বললে, যে যে আমরা যদি কোনো কিছু আশা না করি, যদি কোনো কিছু আশা না করি, যদি আম আমি এটা পেতে পারি, আমার এটা পাওয়ার কথা ছিল, এইটা যদি ধরে না নিই, তাহলে আমাদের জীবনে কোনো অপ্রাপ্তি বলে কিছু থাকবে না। আশার উপর নিয়ন্ত্রণটা রাখা খুব জরুরি। ভীষণ, ভীষণ জরুরি। কারণ যত বেশি আশা বাড়ে তত বেশি হতাশা বাড়ে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, একেবারে তাই। তাহলে প্রথম কাজ কি হলো অর্ঘদার? তো এই পুলিশ ফাইলের কাজটাই ছিল। এটা ভারী মজাদার, যেটা আমি তোমাকে বলছিলাম। তো আমি তো তখন জানতাম যে ঐরকম আমি ৩-৪ জন যে পুলিশ অফিসার আছেন, যে ২ টো মাত্র দৃশ্য আছে সেখানে অভিনয় করব। তো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় চলে এলাম। হুম হুম এসে তারপরে শুনছি ওনারা বলছেন, "ও অমুক আসেনি? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ওর সঙ্গে কথাবার্তা বলে লাভ নেই। ওকে আর ডেকো না। ওর সঙ্গে ভীষণ ঝামেলা করছে। ওর হুম সঙ্গে কাজ করা যাবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই শোনো, তুমি শোনো, তুমি শোনো। আ ও তো অডিশনটা ভালোই দিয়েছিল। ওকেই লিড ক্যারেক্টারটা।" তুমি তখন আমি লিড ক্যারেক্টারটা ঈশ্বরের আশীর্বাদে জয় গুরু। মানে লিড ক্যারেক্টারে হয়েও পরে বাদ চলে যাই। আবার আবার মানে দেখো, তার মানে এটা ছিল ছিল, যা যা প্রাপ্তি ছিল। তারপরে পুলিশ ফাইলের পরে। অনেকগুলো কাহিনীতেই লিড কিন্তু করতাম। হ্যাঁ, আমি সেটা দেখেছি। হ্যাঁ, তারপর কোনটাতে? তারপরে উম
আমার কাছে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন পরিচালিত ল্যাবরেটরি হ্যাঁ সিনেমা, হ্যাঁ এবং ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর ওনারা একটা খুব সুন্দর কাজ করতেন, যে বিভিন্ন নাট্য দলে গিয়ে গিয়ে বলতেন যে যারা সিরিয়াল বা সিনেমায় অভিনয় করতে চায় তারা ওনাদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করতে করুন। পারে, এই ফোন নাম্বার, এই ঠিকানা। তো আমি দীর্ঘ সময় হিন্দি পদাতিক থিয়েটারে ছিলাম। আর দীর্ঘ সময় তোমার থিয়েটার দল কোনটা কোনটা? তুমি অনেক করেতে ছিলে তো দাদা। হ্যাঁ, থিয়েটার দল অনেকগুলো ছিলাম। পদাতিক। একদম প্রথমে তোমাকে তো থিয়েটার আর্টস ওয়ার্কশপের কথা হ্যাঁ। বললাম। তারপরে শ্যামল চক্রবর্তী মহাশয়, যিনি এবার গণেশের পালা থিয়েটার করে সে বছর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শ্রেষ্ঠ অভিনেতার চরিত্রে, মানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন, সেই শ্যামলদার সঙ্গে একটি নাটক করি দীর্ঘ বেশ কয়েক বছর। তাই সেই নাটকটার নাম ছিল কর্নার প্লট। বাহ। তো শ্যামলদার সঙ্গে থিয়েটারটা করতে গিয়ে আমার একটা বিরাট বড় সুবিধা হয়, যে শ্যামলদা আমার ডায়ালগ ডেলিভারির সঙ্গে, এই যে আমরা অঙ্গ সঞ্চালন করি না কথা বলার সময়, যে আমি ধরো তোমাকে বলছি এটা তুমিও ভাবছো আমিও ভাবছি, এই যে একটা 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 স্বতঃস্ফূর্ত রিদম কাজ করে তো কথাটা বলার সময়, এই যে আমি বলছি একটা স্বতঃস্ফূর্ত রিদম কাজ করে তো। তো শ্যামলদা একদম প্রথমে আমার ওই ভুল ত্রুটি যেটা হয়েছিল সেই ভুল ত্রুটিটা ধরিয়ে দিলেন। শ্যামলদা বললেন যে তোর ডায়লগ ডেলিভারির সাথে কোথাও বডি ল্যাঙ্গুয়েজটা ম্যাচ করছে না, যেটা অভিনেতার জীবনে একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। তো শ্যামলদার কাছ থেকে ওইটা কথা বলতে, ওই বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা শিখি। শ্যামলদা আরও একটা কথা বলেছিলেন, যে তার আগে আমি না পুরো মুখটা খুলে চোয়ালটা নাড়িয়ে কথা বলতাম না। মানে আমি মনে করতাম যে চোয়াল বেশি নাড়ালে হয়তো আমাকে বিচ্ছিরি দেখতে লাগবে, এই চোয়ালটাকে ফিক্স করে রাখতাম। কিন্তু দর্শকরা এখন বুঝতে পারছেন যারা তোমার এই পডকাস্ট দেখছেন, যে আমাকে কত বিচ্ছিরি লাগছে যে আমি চোয়ালটা নাড়াচ্ছি না, এইভাবে চেপে চেপে থিয়েটার প্রশিক্ষণ আমাদের সবসময় বলে মুখ খুলে গোটা 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 করে আর গোদা গোদা করে কথা বলে। একেবারে তাই। আবার এই 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 শিক্ষাটা আমি শ্যামলদার কাছেও পেয়েছি। আর থিয়েটার আর্টস ওয়ার্কশপে আমাদের যেটা করতে হতো, যে সেই দিনে সেই দিনের খবরের কাগজের সম্পাদকীয় শুদ্ধ ভাষায় তখন প্রকাশিত হতো। তখন তো শুদ্ধ ভাষায় আমরা চিৎকার করে করে, সমস্ত ওই দলের ছেলেমেয়েরা চিৎকার করে করে সেগুলো দেখে দেখে পড়তাম। তো এইটা আমার মুখের যাবতীয় আড়ষ্টতা ছাড়িয়ে দিল। তারপরে পদাতিকে যখন হিন্দি থিয়েটারে কাজ করছি, শামানান জালান জির কাছে আমার আসার সৌভাগ্য হয়েছিল। ওনার নাম মুখে আনার মতো মানে ধৃষ্টতা আমি দেখাতে পারবো না, এই কথাটাও মানে শ্যামল চক্রবর্তীর সম্পর্কেও খাটে। হ্যাঁ, আর আমি থিয়েটার আর্টস ওয়ার্কশপে যে দুজনের কথা বললাম, দত্তাত্রেয় দত্ত মহাশয় বা ডক্টর অমিতাভ রায়, এনারা এত শ্রদ্ধেয় নমস্য মানুষ আমার, যে সত্যি এনাদের নাম মুখে আনার যোগ্যতা আমার নেই। তবে শামানাথজি খুব একটা সুন্দর কথা বলেছিলেন, যে প্রত্যেক গানে যেরকম একটা স্থায়ী রূপ থাকে আর একটা অন্তরা থাকে, প্রত্যেক চরিত্রেরও সেটা আছে। একটা চরিত্র রাজা বা ভিখারি, সে রাজা পুত্র শোকে মুহ্যমান, তাহলে তার পুত্র শোক যেটা প্রকাশ পাবে সেটা রাজার মতো করেই পাবে। আবার তার মনে পুত্রের প্রতি যা স্নেহ আছে তা আছে, সেটা ভিখারির মতোই আছে। আবার ভিখারি যে হারানোর বেদনা, সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে চরিত্রের স্থায়ী রূপ থেকে যেন আমি কখনো বেরিয়ে না যাই। আমি চরিত্রের যে অন্তরার রূপ প্রকাশ করতে যাচ্ছি সেটা থেকে বেরিয়ে না যাই। আমার সৌভাগ্য হয়েছিল পদাতিক থিয়েটারে থাকতে থাকতে ব্রডওয়ে থেকে রডনি ম্যারিয়েট বলে এক সাহেব পরিচালক, তিনি এসেছিলেন ওয়ার্কশপ করাতে। 1 মাস ধরে ওয়ার্কশপ হয়েছিল। সেই ওয়ার্কশপের পরে পদাতিক তাদের প্রখ্যাত প্রযোজনা বারিশওয়ালা করে। তো বারিশওয়ালাতে আমি অভিনয়ের সুযোগ পাইনি। ওটা ছিল একদম আমাদের মতো নবীন তরুণদের নিয়ে একটা ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপটা আমার চোখ খুলে দিয়েছে, কারণ আমাদের ওই ওয়ার্কশপে বলা হতো যে আমরা জুতোটা তো বাইরে খুলে রেখে এসেছি, জুতোটা নিয়ে এসো আর জুতোটা পরো। তো আবার জুতোটা ছাড়া ওই জুতোটা নিয়ে আসার অভিনয় আর জুতোটা পরার অভিনয় করো। দেখা গেল যে আমরা সকলে যখন জুতোটা নিয়ে করছি অভিনয়টা, তখন স্বাভাবিকভাবে করছি,
কিন্তু জুতোটা ছাড়া যখন করছি তখন কিছু আরোপ করে ফেলছি, কিছু চাপিয়ে দিচ্ছি, কিছু সাজানো কিছু করছি, কিছু কৃত্রিম কিছু করছি। আসলে যখনই আমরা স্টেজে যাই বা আমরা ক্যামেরার সামনে থাকি বা আমরা যখন অভিনয়টা করি, তখনই একটা অদ্ভুতভাবে ওই চাপিয়ে দেওয়া, ওই একটা মনোভাব কাজ সাজানো, করে। যেমন ওনারা ওই রডনি ম্যারিয়ট সাহেব বলেছিলেন যে একটা ইস্ত্রি কতটা গরম হয়েছে সেটা দেখে নিয়ে ইস্ত্রি করার অভিনয়। যখন আমরা ইস্ত্রিটাকে সঙ্গে নিয়ে করছি তখন কিন্তু ঠিক করছি, গরম হচ্ছে যতটা ছেঁকা লাগার ততটাই এক্সপ্রেশন দিচ্ছি, কিন্তু যখন ইস্ত্রিটা ছাড়া করছি, মানে যখন আমাদের ক্যামেরার হ্যাঁ। সামনে অভিনয় করতে হবে হুম। বা মঞ্চ, তখন আমরা একটা চাপানো ঠিক। বা ধরো ওই ওই ইস্ত্রিটা তুলছি, ইস, কোন একটা প্রয়োজন ইস্ত্রি নেই। কতটা ভারী, কতটা ভারী, হ্যাঁ। একটা ইস্ত্রি কিন্তু মানে করা ভারোত্তোলন যারা করে সেই রকম তো এক্সপ্রেশন আসতে পারে। আসতে পারে না। সুতরাং সবসময় আমরা বাস্তবে যেটা করে থাকি, আবার প্রচন্ড কল্পনার মিশেল তো লাগেই, কল্পনাও যেন বাস্তবের উপর আধারিত হয়ে হয়। আর আমার একটা সুন্দর অভিজ্ঞতা হয় পদাতিকে থাকতে থাকতেই। পদাতিক তখন সিদ্ধান্ত নেয় যে বাংলা থিয়েটার করবে। হুম। তো বাংলা থিয়েটার করতে ইসরাফিল শাহীন বলে একজন ভদ্রলোক বাংলাদেশ থেকে, বাংলাদেশ। বাংলাদেশ থিয়েটারে তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ, তিনি আবার এনএসডি থেকে পরিচালনা শিখে এসছেন। তো তার কাছে কাজ করবার সৌভাগ্য হয়েছিল। তিনি আমাদের ওয়ার্কশপের মধ্যে একদিন বাঁদর খেলা নিয়ে এলেন। বাহ। বাঁদর খেলা আমরা সবাই দেখলাম, আমরা তো সবাই বাঁদর খেলা দেখি, রাস্তায় বাঁদর খেলা দেখি। একজন বাঁদর শাহরুখ খান সেজেছে, একজন বাঁদর কাজল সেজেছে, তাদের বিয়ে হচ্ছে, এইসব আমরা দেখলাম। তো তারপরে ওই ইসরাফিল দা আমাদের সকলকে বলেছিল যে এবার বাঁদরের চরিত্রে অভিনয় করে দেখা। তো যখন আমরা বাঁদরের চরিত্রে অভিনয় করতে গেলাম, আমরা সবাই ওইখানে হয়তো 60 জন ছেলে মেয়ে ছিলাম আমরা, সবাই কি করছি, বাঁদরের ওই গা চুলকোনোটাই দেখাচ্ছি, বাঁদরের ওই রকম ভাবে চলাটাই দেখাচ্ছি, বাঁদরের খিচানোটাই দেখাচ্ছি। তো সেখানে ওই শাহিনদা আমাদের একটা মানে সারা জীবনের মতো মনে রাখার মতো একটা কথা বলেছিল, এটা বাঁদরের বাইরেটা, এটা বাঁদরের বাইরেটা। বাঁদর কখনো কখনো খেলা দেখাতে চাইছে না, সে একটা বন্য প্রাণী, তাকে বন থেকে তার স্বাধীনতা হরণ করে কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে চাবুক দেখিয়ে করানো হচ্ছে, এই এই বাঁদর খেলাটা দেখানো হচ্ছে, তাকে কখনো কলার লোভ দেখানো হচ্ছে। কিন্তু বাঁদরটা ওই যে শাহরুখ খান সাজছে বা কাজল সাজছে, সেখান থেকে কখনো না আমি এটা করব না বলে বাঁদরটা কিন্তু প্রতিবাদ করছে। সে একটা বন্য প্রাণী, সে একটা জঙ্গলের প্রাণী। তো বাঁদরটা প্রতিবাদ করছে যখন, তখন ওই বাঁদরওয়ালা মেঝেতে চাবুকটা মারছে তাকে ভয় দেখানোর জন্য। তাতে কিছুটা সে ভয় পেয়ে গিয়ে আবার খেলা দেখাচ্ছে। কখন ওই চাবুকটা তো তার গায়েও পড়ছে, কিন্তু তবু সে খেলা দেখাচ্ছে। সেইটা সেইটা শাহিনদা বলেছিল, ওইটাই বাঁদরের অন্তর, মনটা কিন্তু বাঁদরের সেই সেই বন্যপ্রাণীই হয়ে রয়েছে। কেউ কাক, কেউ চড়াই পাখি, কেউ কুকুর, কেউ বেড়াল অভিনয় করে দেখাতো। তো এটা এটা আমাদের বুঝতে হবে যে সেগুলো তো সব যে জীবন্ত প্রাণী, এবং সব জীবন্ত প্রাণীরই মনে কিছু না কিছু একটা ভাব আছে। কুকুর কখনো ক্ষুধার্ত হচ্ছে, কুকুর কখনো উত্তেজিত হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আমরা তো চাইলেই বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি তুমি আমার বাড়ি থেকে বলে আমার উত্তেজনা দেখাতে পারি। সেখানে কি করি আমরা, চোখ দুটো বড় বড় করে দিই, বিস্ফারিত করে দিই, গলাটা খুব বেশি তুলে ফেলি, চিৎকার করে আমি বলছি তুমি আমার কথা শুনছো না। ব্যাপারটা হচ্ছে যে আবার যদি আমরা পশু পক্ষীর ভাবটাকে প্রকাশ করতে পারি, সেইটাই হচ্ছে প্রকৃত অভিনয়। কারণ পশু পক্ষী কখন চোখের ভুরু দুটো তুলছে, কখন সে হাতটাকে আমাদের মতো তো সে করছে না, কিন্তু আমরা 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 অনুভব করতে পারি তার রাগ, তার বেদনা, এমনকি তার বিরহ। একদম। তুমি ধরো একটা পুরুষ একটা নারী কুকুর পুষেছো, কোনো কারণে নারীটাকে স্থানান্তরিত করলে, মেয়ে কুকুরটাকে স্থানান্তরিত করলে, তো পুরুষেরও তো নিশ্চয়ই নিশ্চয়ই তার নিশ্চয়ই নিশ্চয়ই একটা বিরহ যন্ত্রণা হবে, তার একটা একাকিত্ব বোধ আসবে। সেইটা কি আমি ফুটিয়ে তুলতে পারবো অভিনেতা হিসেবে? তো এইরকম অনেকগুলো গুণী মানুষের সংস্পর্শে আসা, না, তুমি অনেক ভালো ভালো লোকেদের সান্নিধ্য পেয়েছো, অনেক ভালো অনেক গুণী। আর একজনের কথা অতি অবশ্যই বলতে হবে, বলিউডের
সত্যদেব দুবে। উনি মানে দীর্ঘ বহু বছর ধরে থিয়েটারের ক্লাস এবং ক্যামেরার সামনে অ্যাক্টিং এর ক্লাস, ওভারঅল অ্যাক্টিং এর ক্লাস বলিউডে করেন। ওনার কাছেও আমাদের ওয়ার্কশপ করতে হয়েছে বাহ। আমরা যখন পদাতিকে ছিলাম। উনিও এমন কিছু কিছু ওয়ার্কশপ আমাদের দিয়ে করিয়েছেন, যেমন ধরো মিরর এক্সারসাইজ থেকে আরম্ভ করে উনি আমাদের বলতেন যে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে নাভি থেকে শক্তিটাকে নিয়ে হা করে করে ছাড়ো। তুমি তুমি সেটা ছাড়ো, কিন্তু প্রত্যেকবার হা বলে ছাড়ার সময় শরীরে একটা বিশেষ বিহঙ্গ করো, শরীরে একটা বিশেষ মুদ্রা করো, শরীরের একটা বিশেষ একটা আকৃতি করো, আকার দাও। এই কথা উনি বলতেন। দেখা গেল যে আমরা সবাই ভীষণ রিপিটেশনের রোগে ভুগছি। আমি বারবার ৩ বার বলে ৩ বারই এইটাই করছি। আমার মাথা থেকে কিন্তু আর কিছু নতুন কোনো জিনিস অ ক্রিয়েট হচ্ছে না। আমি একটা সংক্ষিপ্ত আমি একটা সংক্ষিপ্ত বৃত্তের মধ্যে যেন আবদ্ধ হয়ে গেছি। এইটাকে আসলে ধরো একটা মানুষ ক্লান্ত হয়ে, সে ফর এক্সাম্পল আমি তোমাকে বলতে পারি অঞ্জন, এইভাবে চেয়ারে হাত রেখে বসে তোমার সাথে কথা বলছে। তো একই চরিত্র ও নানাভাবে থাকতে পারে। এইরকম ক্লান্ত হয়ে বসা, হুম, হুম। তার কথা বলা। আমি কি দীর্ঘদিন ধরে কাজ করতে করতে সেই একই মুদ্রার আহ, পুনঃপৌনিকতা দর্শকদের দিচ্ছি? আমি কি নিজেকেই মিমিক্রি করছি? আমি কি নিজেকেই নকল করি? এরকম যেন না হয়ে যায়। ঠিক। দর্শক তখনই আমার দিকে আকৃষ্ট হবেন যে এ তাহলে পরের কাজটায় কি উপহার দেবে, এর কাছ থেকে পরের কাজটা কি পেতে পারি। সেইটা ভীষণ ভীষণ আমার ভীষণ সৌভাগ্য হয়েছে। আর তুমি যে কথায় ছিলে, মাঝে মাঝে আমি ভীষণ প্রসঙ্গান্তরে চলে যাই, তুমি একটা কথা বলছো আর আমি হয়তো অন্যদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, হয়। আবার আড্ডার মধ্যেই রয়েছি। আবেগী মানুষ তো। আচ্ছা, এবার একটু চট করে একটু ডাইভার্ট করি। হুম আমরা একটা ছোট্ট একটা র্যাপিড ফায়ার খেলে নিই। নিশ্চিতভাবে। হুম। যা বলবো, দুটো অপশন দেবো বা কখনো দেবো না, কিন্তু যেটা মনে পড়ছে সেটাই বলবে। অর্ঘদার কি খেতে ভালোবাসে, চাইনিজ না বিরিয়ানি? বিরিয়ানি, অতি ও অবশ্যই বিরিয়ানি। লাভলি। মাটন তো, বিরিয়ানি হুম। চিকেনের হয় না, কিন্তু তুমি চিকেন। আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না, আমি ও তুমি দুঃখিত। চিকেন। আমি হ্যাঁ, মাটন খাওয়া একেবারে ছেড়ে ছেড়ে দিয়েছো তো, হ্যাঁ ভুলে গেছিলাম, সরি। হ্যাঁ আমি ঠিক আছে, তাও বিরিয়ানিতে তো আছে আমার সাথে ডিম আর আলুওয়ালা। হ্যাঁ, হ্যাঁ, অতি ও অবশ্যই। ডিমটা থাকতে হবে হ্যাঁ, যেটা কলকাতার নিজস্ব ডিশ। একদম। হ্যাঁ, হুম। আচ্ছা। অবসর সময় অর্ঘদা কি করতে ভালোবাসবে, মানে নিজের লেখালেখি, নাকি বই, মানে বই পড়া, নাকি কোথাও গিয়ে একটা থিয়েটার বা সিনেমা দেখা? সিনেমা দেখা, অতি অবশ্যই। সিনেমা হলে গিয়ে, মাল্টিপ্লেক্সে গিয়ে আমি আজও সিনেমা দেখতে ভীষণ ভীষণ ভালোবাসি। এটাই আমার বলতে পারো অবসর বিনোদনের একমাত্র রাস্তা, যদি অবসর কিছু পাই। আর সিনেমা দেখাটা সত্যি কথা বলতে কি, এই কাজের সাথে যুক্ত হয়ে আমি যেরকম দর্শক হিসেবে দেখছি, হ্যাঁ দর্শক সত্তা তো অতি অবশ্যই থাকে। তবে তবে পাশাপাশি প্রত্যেকটা শটের ক্ষেত্রেই ক্যামেরা কোন অ্যাঙ্গেলে ছিল এবং অভিনেতা কিভাবে সেইটাকে ফুটিয়ে তুলেছেন, এবং শর্ট ডিভিশন আমাদের মনের মধ্যে হুম। আসবেই যে কম্পোজিট শট থেকে তিনি ক্লোজ শট কিভাবে মিলিয়েছেন। সুতরাং সিনেমা দেখা আমার কাছে বিরাট আনন্দজনক একটা বিষয়। আমি সর্বশেষ যতদূর মনে করতে পারছি ধুরন্ধর দেখেছি, ধুরন্ধর হ্যাঁ, দেখেছি। বা আমি সবই ছবি, আমি নন্দনেও বারবার বারবার ছুটে আসি উত্তরপাড়া থেকে। আর হিন্দি ছবি দেখি, ইংলিশ ছবি দেখি, বাড়িতেও টেলিভিশন চ্যানেল, আমার সব চ্যানেল আসে, আমার এরকম ব্যবস্থা করা হয়েছে, আমি সিনেমাই দেখি। আচ্ছা, পরের প্রশ্ন। তোমার মনের কাছের ব্যক্তির সাথে, বা ধরো কারোর কেউ একজন তোমার মনের ব্যক্তির সাথে, সিসাইড না পাহাড়, যদি বেড়াতে যাওয়ার অপশন থাকে? হ্যাঁ, দর্শকরা আমার এই উত্তরে ভীষণভাবে না, নিরাশ হবে। কোনটা চাইবে, সমুদ্র না পাহাড়? আমি একটা উত্তর বলতে পারি, আমি বাধ্য সমুদ্র চাইতে, কারণ আমার মনের মানুষ আমার মা। আমার মনের মানুষ না না, ধরো মা ছাড়া, ধরো ধরো কখনো অর্ঘদার একটা মনের মানুষ কেউ এলো, কখনো ধরে নিলাম, আমি আর ধরতে না পারছি না না। না, তুই আমরা ধরে নি না, আমি আর তুমি ধরেই নি না, ধরে নি না। কি করে আমার মনের সমুদ্র মানুষ না, পাবো? তুমি তার সঙ্গে সমুদ্রে যাবে না পাহাড়ে যাবে, প্রশ্ন এড়ালে চলবে না। আচ্ছা, তাহলে সমুদ্র যেতে চাইবো।
সমুদ্রের সেই উচ্ছলতা। আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, এবার পরের প্রশ্ন, এবার আস্তে আস্তে কিন্তু প্রশ্নগুলো কঠিন হবে, ওই স্লাইটলি মানুষ যেরকম ক্লাস 5 এ পড়ে, ক্লাস 6, ক্লাস 7, ইয়েস। ক্লাস 8 এ গিয়ে তো হ্যাঁ, অনেক এবার কিছু। আরেকটু ইন্টারেস্টিং হবে, একটু কঠিন হবে, মানে আচ্ছা। আরো বেশি দর্শক জানতে পারবে অর্ঘ্য বাসুকে। কারণ আমি কিন্তু একটু হোমওয়ার্ক করেছি। নিজে রান্না করা নাকি কোনো বাইরের দোকান থেকে ভালো রান্না নিয়ে আসা? নিজে রান্না করা। আমি এই প্রথমবার কেক বানিয়েছি নিজের হাতে। এবং তোমার র‍্যাপিড ফায়ারের প্রশ্ন আমার বক কিন্তু শেষ হচ্ছে না। না, না, আমি হবে এক না। লাইনে না, আমি এক লাইনে উত্তর নেব। আচ্ছা। কারণ আমি বুঝতে পারছো তো তোমার সম্বন্ধে পড়াশোনা করেছি হ্যাঁ, কি করিনি। নিশ্চিতভাবে আমি একজন। তুমি যে রান্না করো এটা কিন্তু তুমি আগে বলোনি, এগুলো তোমাকে পড়াশোনা করতে হয়েছে। কিভাবে করেছি? ফেসবুক। যাই হোক, কারণ আমি লাস্ট 2 দিন ধরে প্রচন্ড রকম স্টাডি করেছি। হ্যাঁ, পড়তে হয়, তার জানতে মানে হয়। একজন জাঁদরেল, একজন মানে শক্তিশালী মাস্টার মশাইয়ের এই সামনে। না 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 না, আমরা যতদূর জানি অর্ঘ্য বাসু পুরুষ হয়েও কিন্তু কাঁদতে ভয় পান না নিজের একলায়। সহমত? হ্যাঁ কি না খালি? ভীষণভাবে সহমত। একদম। ভীষণভাবে সহমত। অনেকেই দেখবে বলবে যে পুরুষ আপনি কাঁদতে পারেন না। কেন পারবো না? না, পুরুষ মানেও তো তারও তো একটা আবেগ আছে, তার একটা মন আছে, তার একটা হৃদয়বান। অ্যাবসলিউটলি। এবং হৃদয় যদি কাঁদে, তাকে তো কোনো বাঁধ দিয়ে। আটকে রাখা উচিত নয়। আর যদি অভিনেতা হতে চাই, শিল্পী হতে চাই, আবেগকে আমাকে স্বাগত জানাতে হবে, একদম। আবেগকে প্রকাশ করে দিতে হবে। এবং তুমি একটা খুব সুন্দর কথা বললে যে যখন আমি একলা আছি তখন তো আবেগকে চেপে ধরার। আর যদি আমি মানেই হয় অনেকের না। সাথে আলোচনাও করি, কেউ যদি বলেন যে যে তুই কি কাঁদিস, অতি অবশ্যই কাঁদি। আমি বলি তো, আ- আ- ওপেনলি বলি আমি কাঁদি। আমার তো সেটাকে বলার মধ্যে কোনো রকম কোনো অসুবিধে থাকার কথা নয়। আচ্ছা, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন হ্যাঁ, আমি হ্যাঁ, করি। নিশ্চিতভাবে। আহ, এটা শুধু র্যাপিড ফায়ার বলবো না, বা ঠিক আছে এটাকে র্যাপিড ফায়ারে রাখছি না, তোমার জন্য এটাকে খুলে দিচ্ছি। শেষ প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। 5 বা 10 বছর পর অর্ঘ্য বাসু নিজেকে কোথায় দেখতে চান? আমি দর্শকদের হৃদয়ে আরো আরো বেশি করে দেখতে চাই। এর মধ্যে আমি দর্শকদের হৃদয়কে দুভাবে মানে আমি আমি পরিবেশনা করতে চাইবো দর্শকদের কাছে। সেটা হচ্ছে বোথ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। সেটা হচ্ছে যে অনেক 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 সংখ্যক দর্শক যেন আমার অভিনয় দেখেন, সংখ্যা একটা বিপুল মানুষ যেন আমার অভিনয় দেখেন। আর যে যে দর্শক আমাকে ইতিমধ্যে দেখলেন, তাদের হৃদয়ে যেন আমি অনেক অনেক গভীরভাবে স্থান করে নিতে পারি, তাদের ভালোবাসা আদায় করতে পারি। তারা যেন মনে করেন যে আমি আমি ক্যামেরার সামনে হোক বা মঞ্চে হোক, যখনই অভিনয় করছি ভীষণ মনোযোগ দিয়ে ভালোবেসে আন্তরিকতার সাথে অভিনয় করছি, ভীষণভাবে চেষ্টা করছি। না না, আমার তুমি প্রচন্ড ভালোভাবে করো, আর তুমি আমার চেষ্টাটা যেন দর্শকের কাছে। এরকম বলো না অর্ঘ্যদা, তুমি খুব বড় মাপের একজন অভিনেতা, আর তার থেকেও বড় মাপের একজন মানুষ। যাক, আজকের এপিসোডটা কেমন লাগলো আপনারা দয়া করে জানাবেন। আপনাদের মানে সঙ্গে পাওয়া আর সঙ্গে নিয়ে চলাটাই তো হ্যালো অঞ্জনের কাজ। তো আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে। নমস্কার। নমস্কার অর্ঘ্যদা। নমস্কার।